1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরস্ত্র ছাত্রদের ওপর গুলি চালায় পুলিশ। দাবি ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি। সেদিন রাজপথে লুটিয়ে পড়েন ভাষা শহীদ আবুল বরকত, আব্দুস সালাম, রফিক, শফিউর ও আব্দুল জব্বার সহ আরও অনেকে। পরবর্তীতে 1956 সালে পাকিস্তান সরকার বাংলাকে দেশের একটি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় এবং 1999 সালে ইউনেস্কো ঘোষণা করে যে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হবে। বর্তমানে এই দিনে ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, নেপাল, মালয়েশিয়া সহ বিশ্বের আরও অনেক দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়। বাংলাদেশের মতো আরও অনেক দেশই রাজপথে নেমেছিল ভাষার দাবিতে। ভাষার এই মাসে চলুন জেনে নেই আর কোন কোন জাতি ভাষার দাবিতে সোচ্চার হয়েছিলেন। 1948 সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে সাইলন, যার নাম 1972 সালে পরিবর্তিত হয়ে হয় শ্রীলঙ্কা। স্বাধীনতার পরও প্রশাসনিক ভাষা হিসেবে বহাল থাকে ইংরেজি। সংখ্যাগরিষ্ঠ সিনহালা ভাষাভাষী জনগোষ্ঠীর একাংশ দীর্ঘদিন ধরে ঔপনিবেশিক শাসনের ইংরেজি প্রাধান্য এবং সিভিল সার্ভিসে তামিল সংখ্যালঘুদের তুলনামূলক উচ্চ প্রতিনিধিত্বকে অসন্তোষের চোখে দেখছিল। এই অসন্তোষ থেকে 1956 সালে ভাষাকে কেন্দ্র করে একটি রাজনৈতিক আন্দোলন গড়ে ওঠে। 1956 সালের নির্বাচনে SWRD বান্দারানায়েকে ক্ষমতায় এসে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট নাম্বার 33 পাশ করেন, যা সিনহালা অনলি অ্যাক্ট নামে পরিচিত। এ আইনে সিনহালা ভাষাকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করা হয়। এর অর্থ ছিল সরকারি চাকরি, প্রশাসনিক পরীক্ষা, আদালত ও রাষ্ট্রীয় কাজে সিনহালা ভাষা বাধ্যতামূলক হবে। প্রায় 20 ভাগ তামিল জনগোষ্ঠীর জন্য এটি ছিল বড় ধাক্কা। তামিল নেতা SJV চেলভানায়কমের নেতৃত্বে ইলঙ্কায় তামিল আরাসু কাচ্চি নামে ফেডারেল পার্টি শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন কর্মসূচি শুরু করে। 1956 সালের জুন মাসে কলম্বোতে তামিল প্রতিবাদকারীদের ওপর সিনহালা জনতা আক্রমণ করে, যা ছিল স্বাধীনতার পর প্রথম বড় জাতিগত দাঙ্গা। আন্দোলন চলাকালীন অবস্থায় 1957 সালে বান্দারানায়েকে ও চেলভানায়কমের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে তামিল ভাষাকে আঞ্চলিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা ছিল, কিন্তু সিনহালা জাতীয়তাবাদীদের চাপে 1958 সালে এই চুক্তি বাতিল করা হয়। একই বছরে ভয়াবহ দাঙ্গায় শত শত তামিল নিহত হন। পরবর্তীতে 1987 সালে ইন্দো-লঙ্কা অ্যাকর্ডের মাধ্যমে তামিল ভাষা আনুষ্ঠানিক স্বীকৃতি পায়। 1950 সালে গৃহীত ভারতের সংবিধানের ধারা 344 অনুযায়ী কেন্দ্রের সরকারি ভাষা হিসেবে হিন্দিকে, দেবনাগরী লিপিতে লেখা হিন্দিকে ঘোষণা করা হয়। সাথে উল্লেখ করা হয় যে ইংরেজি ভাষা আরও 15 বছর পর্যন্ত অব্যাহত থাকবে। তাদের উদ্দেশ্য ছিল ধীরে ধীরে হিন্দিকে ইংরেজির স্থলাভিষিক্ত করবে এবং 1965 সালের মধ্যে হিন্দি হবে রাষ্ট্রের একমাত্র ভাষা। দক্ষিণ রাজ্যগুলো, বিশেষত মাদ্রাজ স্টেট, যার নাম 1969 সালে পরিবর্তিত হয়ে তামিলনাড়ু হয়, এই হিন্দি আধিপত্যকে ভয় পেয়েছিল। তামিল বুদ্ধিজীবীরা এটিকে হিন্দিভাষী উত্তর ভারতের সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের প্রয়াস হিসেবে দেখেছেন। 26 জানুয়ারি 1965 সালে তামিলনাড়ু জুড়ে ছাত্র বিক্ষোভ শুরু হয়। সহিংস সংঘর্ষ, আত্মদহের চেষ্টা সহ পুলিশি গুলি, রেলপথে অবরোধ সবই ঘটতে থাকে ভাষাকে কেন্দ্র করে। একই বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের দাঙ্গায় প্রায় 60 থেকে 70 জন প্রাণ হারায়। ভাষার দাবি তখনই রাজনৈতিক রূপ নেয়। দ্রাবিড় মুন্নেত্র কাঝগম এবং CN আন্নাদুরাইয়ের নেতৃত্বে এই ভাষা আন্দোলনের মোড় ঘুরে যায় 1967 সালের নির্বাচনে। কংগ্রেসের প্রভাব তামিলনাড়ুতে শেষ হয়ে যায়। কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পরবর্তীতে ইন্দিরা গান্ধী অহিন্দিভাষী রাজ্যগুলোকে আশ্বস্ত করে তাদের ওপর হিন্দিকে চাপিয়ে দেওয়া হবে না। 1967 সালে কেন্দ্রীয় সরকারি ভাষা সংশোধনী আইন অনুযায়ী কেন্দ্রীয় কাজে হিন্দির পাশাপাশি ইংরেজির অনির্দিষ্টকালীন ব্যবহার নিশ্চিত করা হয়। এতে অন্য ভাষাভাষীর মানুষের ওপর হিন্দি ভাষা প্রভাব খাটাতে পারেনি। 1971 সালে পূর্ব পাকিস্তান ভেঙে বাংলাদেশ হওয়ার পর পাকিস্তান এক গভীর আত্মসমীক্ষার মুহূর্তে দাঁড়ায়। সে সময় সিন্ধু ছিল ঐতিহাসিকভাবে সিন্ধি ভাষাভাষীদের আবাসভূমি, কিন্তু 1947 সালের দেশভাগের পর বিপুল সংখ্যক উর্দুভাষী মুহাজির করাচি ও হায়দ্রাবাদে এসে বসতি করেন। সময়ের সঙ্গে প্রশাসন, ব্যবসা ও শিক্ষায় উর্দুভাষীদের প্রভাব বাড়তে থাকে। সিন্ধি জনগোষ্ঠীর একাংশ মনে করতে থাকে তাদের প্রদেশেই তারা প্রান্তিক হয়ে পড়ছে। এই পটভূমিতে 7 জুলাই 1972 সালে সিন্ধু প্রাদেশিক পরিষদে সিন্ধি ল্যাঙ্গুয়েজ বিল পাশ হয়। আইনটির উদ্দেশ্য ছিল স্থানীয় ভাষাকে প্রশাসনিক স্বীকৃতি দেওয়া, কিন্তু নগরাঞ্চলের উর্দুভাষী
মুহাজিরদের একাংশ এটিকে নিজেদের কর্মসংস্থান ও সাংস্কৃতিক অবস্থানের প্রতি হুমকি হিসেবে দেখেন। আইন পাশের সঙ্গে সঙ্গে করাচি ও হায়দ্রাবাদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 7 থেকে 17 জুলাই 1972 সালে এই 10 দিনে ছিল সংঘর্ষ, বিক্ষোভ ও দাঙ্গায় ভরা। রাস্তায় মিছিল, পাল্টা মিছিল, সরকারি স্থাপনায় হামলা, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সরকার হিসেবে অন্তত 19 জন নিহত এবং শতাধিক মানুষ আহত হন। ভাষা সেখানে মুহূর্তেই রূপ নেয় নগর রাজনীতি ও জাতিগত পরিচয়ের সংঘাতে। তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করেন। শেষ পর্যন্ত এক আপোষে সিদ্ধান্ত নেওয়া হয় সিন্ধি তার প্রাদেশিক মর্যাদা বজায় রাখবে, তবে প্রশাসনে উর্দুর ব্যবহারও অব্যাহত থাকবে। একক ভাষার আধিপত্য নয়, বরং দ্বিভাষিক ব্যবস্থাই হয়ে ওঠে সমঝোতার ভিত্তি। কুর্দি ভাষা আন্দোলন তুরস্কে তখনই জন্ম নেয় যখন রাষ্ট্র কেবল তুর্কি ভাষাকেই সরকারি ও জনসাধারণের ভাষা হিসেবে প্রচলিত করার নীতি গ্রহণ করে। 1923 সালে মুস্তফা কামাল আতাতুর্কের নেতৃত্বে তুরস্ক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে রাষ্ট্রীয় একীভূতকরণের অংশ হিসেবে সংখ্যালঘু ভাষাগুলোর ব্যবহার সীমিত করা শুরু হয়। 1934 সালে সেটেলমেন্ট আইনসহ পরবর্তী নীতিমালাগুলো কুর্দিসহ অন্যান্য সংখ্যালঘু ভাষার প্রকাশ ও শিক্ষাকে প্রভাবিত করে। পরিস্থিতি আরও কঠোর হয় 1980 সালে সামরিক অভ্যুত্থানের পর। 1983 সালে প্রবর্তিত আইন নং 2932 কেবল তুর্কি ভাষার ব্যবহারকে অনুমোদন করে এবং প্রকাশনা ও সম্প্রচারের ক্ষেত্রে অন্য ভাষার ব্যবহার নিষিদ্ধ করে। এই আইন বিশেষভাবে কুর্দি ভাষার ওপর প্রভাব ফেলে। এক সময়ে রাষ্ট্র ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে এর মধ্যে সশস্ত্র সংঘর্ষ চলার কারণে কুর্দি ভাষার প্রকাশ্য ব্যবহার প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। 1991 সালে আইনটি বাতিল করা হয়, যার ফলে আনুষ্ঠানিকভাবে কুর্দি ভাষার ওপর বিধিনিষেধ উঠে যায়। তবে শিক্ষাক্ষেত্রে এবং গণমাধ্যমে কুর্দির অবস্থান তখনও সীমিত থাকে। 2000-এর দশকে তুরস্কের ইউরোপীয় ইউনিয়নের সংযোজন প্রক্রিয়া এবং সংস্কার কর্মসূচির অংশ হিসেবে কিছু অগ্রগতি হয়। 2009 সালে চালু হয় টিআরটি কুর্দি, কুর্দি ভাষার সরকারি টেলিভিশন চ্যানেল, এবং কিছু স্কুলে কুর্দি ভাষার পাঠক্রমও দেওয়া হয়। এগুলো ছাড়াও বেলজিয়াম, স্পেন ও ইউক্রেন সহ পৃথিবীর আরও কিছু দেশে ভাষার দাবিতে সোচ্চার হয়েছে মানুষ। ভাষার দাবি মানে কেবল উচ্চারণের ভিন্নতা নয়, এটি ক্ষমতার বন্টন, ইতিহাসের ব্যাখ্যা ও ভবিষ্যতের দিক নির্দেশ। একটি জাতির ভাষা তার দৈনন্দিন জীবন থেকে শুরু করে শিল্প, সাহিত্য, পরিচয় এবং অস্তিত্বের সাক্ষী। তাই যখনই ভাষার ওপর আঘাত এসেছে, তখনই মানুষ সোচ্চার হয়েছে নিজেদের অস্তিত্ব রক্ষার প্রশ্নে।